আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ঈশানে উড়িল মেঘ। ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, উত্তর কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, তবে উত্তর পূর্ব কোণ। নোঙর কবিতাটি অজিত দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো কুসুমের মাস, ছায়ার আলাপন, সাদা মেঘ কালো পাহাড়, নষ্ট চাঁদ, তবে সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে রঘুবংশম, কুমার সম্ভবম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, তবে অভিজ্ঞান শকুন্তলম। ধীবর বাস করত তপবনে, শক্রাবতারে, জেলেপাড়ায়, বিষ্ণুবতারে, তবে শক্রাবতারে। প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70, 72, 74, 76, তবে 70 বছর বয়সে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল, উত্তর হবে কিরবিজরা। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ ক্ষতি, হানি, মৃত্যু, সমস্যা, মৃত্যু। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 10টা, 12টা, 14টা, 16টা, উত্তর হবে 12টা। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক, উত্তর হবে উচ্চারণের একক। দুযুক্ত অবস্থা, দুরাবস্থা, উত্তর হবে দয়সু রয়াকা ব দন্তস্বয় থয়াকার, দুরাবস্থা। পরে হচ্ছে 2 দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি পরের প্রশ্ন, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবাদ দাঁড়টানায় কবি স্রোতের বিদ্রুপ ধ্বনি শোনেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে, যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কী করে তার অবস্থার উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে ওঠে, সকলের পরে ঘুমোতে যেত। এইভাবে তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়ার, 150 গরুমোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। তাহলে ইলিয়াস কত বছর পরিশ্রম করে বড়লোক হয়েছিল? উত্তর হবে 35 বছর। স্কুলে কি বিভীষিকায় জেলে ছিলেন ভদ্রলোক? ভদ্রলোকটিকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পে ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই। লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পাটির দণ্ডমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। যেটাকে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান রয়েছে 3। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর। ঈশান শব্দের অর্থ লেখো, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঈশান শব্দের অর্থ, কবি কঙ্কন রচিত কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য, কলিঙ্গ দেখে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘনঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনার কথা বা বর্ণনাই করা হয়েছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। কবি, জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায়। জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান। কবির জীবনতরী বাধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চায় সাত সাগরে পাড়ি দিতে। কবির বুকে এক বাঁধনহারা উদ্দাম জীবনের
প্রআশা জাগে। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবি আশা হাইপেন উৎসাহ ভাটার শোষণের মতো স্তিমিত হয়ে যায়। চারে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 3। পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কের জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈর্ষার কারণ 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুদদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটো কে ছিলেন? বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন লেখার কথা বলেছেন? লেখক প্লেটোর পরিচয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উল্লেখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। উদ্দিষ্ট লেখা মাস্টারমশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল, যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে। দাঁড়ি 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 3। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশালক রক্ষীদের হাতে বন্দী হয় ধীবরকে কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজর রক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দি করে। তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল হাইপেন বসি দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজশালক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলার এই অপমানের কারণ কি? কালিদাস শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলার অপমানের কারণ দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 6 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। কলিঙ্গ ছিল ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের গুরুত্ব অপরিসীম। নামকরণ সাধারণত ত্রিভিত্তিক, চরিতাত্মক, ঘটনাত্মক ও ব্যঞ্জনাত্মক। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের আখেরি খণ্ডের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ ঝিসে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যে নামটির আংশিক পরিবর্তন করে কলিঙ্গ ঝিসে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ ঝিসে হঠাৎই ঈশান কোণে জমা মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে, পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চরম ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাসী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রকৃতি ধূলি ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিরাম বর্ষণ, ঝড়, বজ্রপাত মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জলস্থল এক হয়ে যাওয়ায় পথের চিহ্ন দেখতে পায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমিনী ঋষির নাম স্মরণ করে। অধিবর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই ফসলও নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলায় মেতে ওঠে। প্যারা চেঞ্জ করে লিখবে কলিঙ্গ যে ঝড় বৃষ্টি তাণ্ডবে ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূর্ণের জন্য দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটিতে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ্য হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ যে ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক লীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। উৎসিষ্ট ব্যক্তি লিও তলস্তয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনিক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। এমন বক্তব্যের কারণ
35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। 200 ঘোড়া, 150 গরু মহিষ এবং 1200 ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে, প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে, কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরো কিরগিজদের ঘোরাচুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে হয়। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুদ জীবনের রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। পরে রয়েছে সাথে দাগে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। লেখক কার কাছ থেকে, লেখা হবে লয়কা খক, লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী? উদ্দিষ্ট ব্যক্তি সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বিচিত্র ডায়েরিটি লেখক পেয়েছিলেন তারকচর্যের কাছ থেকে। ডায়েরিটির বিশেষত্ব: রহস্যময়কালী বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর ডায়েরিটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখেছিলেন ডায়েরিতে ব্যবহৃত কালির রং ছিল সবুজ, কিন্তু পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করার পরই লেখকের খটকা লাগে, কারণ তিনি দেখেন কালির রং লাল। মনের ভুল ভেবে খাতাটা পকেটে রাখেন। বাড়ি ফিরে আবার খাতাটা খুলতেই লেখকের বুক ধড়াস করে ওঠে, কারণ কালির রং তখন ছিল নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটে। লেখকের চোখের সামনেই ডায়েরির কালি নীল থেকে হলুদ বর্ণ ধারণ করে। ডায়েরির কালির রঙের পরিবর্তন এক রহস্য গড়ে তোলে। বিস্ময়কর পৃষ্ঠা। এমনকি ডায়েরিটি লেখকের হাত থেকে পড়ে যাওয়ার পর লেখকের কুকুর ভুলু তাতে দাঁত বসালেও ওই খাতার কাগজ তার কামড়ে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। লেখক বিস্মিত হয়ে যায়। আশ্চর্যের বিষয়, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়েও এবং 5 ঘন্টা উনুনের মধ্যে ডায়েরিটা ফেলে রাখলেও কালির রং বদলেই চলে, কিন্তু ডায়েরি পড়ে না। আশ্চর্যের কথা, যে ডায়েরিকে লেখকের একসময় অক্ষয় অনিমস্বয় মনে হয়েছিল তা শেষ পর্যন্ত ডেও পিঁপড়ের পেটে যায়। বিস্ময়ের হতভম্ব লেখক এই আশ্চর্য ডায়েরির কাহিনী সত্য মিথ্যা বিচারের ভার পাঠকদের হাতেই ছেড়ে দেন। পরে হচ্ছে মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কী টের পেয়েছেন তা লেখো। ভালো উত্তর দেখে আমি আর মুখে বলছি না, আমি আজকে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 8 দাগে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। বিশ্বভূমির অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নবসাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলেও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে, অবহেলা করে, কিন্তু এই পৃথিবীতে সকল মানুষই মানুষ হিসেবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশকালের সীমানার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই হলো মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতা থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারা। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। বলেছে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয় হয়। ভাব সম্প্রসারণ করো। ভালো করে দেখে নাও ভাব সম্প্রসারণটা, আমি এর মুখে বলছি না, তোমরা চলো আবার স্ক্রিনশট নিয়ে নাও। পরের ভাব সম্প্রসারণ হয়েছে পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। দেখে নাও ভাব সম্প্রসারণটা। এই 3টি ভাব সম্প্রসারণই কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এই 3টি ভাব সম্প্রসারণই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাওয়াত লাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তাহলে তোমার প্রশ্নটা দেখে নাও।